Hello sir, the power of positive thinking is vital. আমরা গতকালকে যে ক্লাসগুলি আমরা করেছি বা আগের ক্লাসগুলিতে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, শিওর 100% রাইট। তো আমরা গত ক্লাসগুলিতে আমরা কি জানতে পেরেছি? প্রোটন এবং ইলেকট্রন সম্বন্ধে আমরা জানতে পেরেছি, ঠিক কিনা স্যার? ইলেকট্রনের আবিষ্কারটা আমরা দেখতে পেয়েছিলাম। তখন একটা অ্যাটমের মধ্যে কি থাকে স্যার? একটা অ্যাটমের মধ্যে কি থাকে বলো? একটা অ্যাটমের মধ্যে থাকছে ইলেকট্রন, সেটা আবিষ্কার হয়ে গেছে। এবার বিজ্ঞানীরা বললো যে ভাই ইলেকট্রন তো সাধারণ অবস্থায় নিস্তড়িত, মানে কোনো একটা অ্যাটম, পরমাণু তো সাধারণ অবস্থায় নিস্তড়িত। যদি পরমাণুটা সাধারণ অবস্থায় নিস্তড়িত থাকে তাহলে তার মধ্যে একটি ধনাত্মক আধান ঋণাত্মক আধানের পাওয়া গেল। কিভাবে পেল সেটা আমরা দেখলাম, ইয়েস অর নট স্যার, ঠিক কিনা? তাহলে প্রশ্ন আসতেই পারে যে নিশ্চয়ই তার মধ্যে একটা ধনাত্মক আধান আছে, তাহলেই তো নিউট্রন আর প্রোটনে মিলে, মানে ধনাত্মক এবং ঋণাত্মকে মিলে ব্যাপারটা প্রশমিত হয়ে যাবে। প্রশমন তো বুঝি না, এদিকে আমি একটা ঘুষি দিলাম, এদিকে একটা ঘুষি, তাহলে দুটো মিলে এক জায়গাতে কখন দাঁড়িয়ে থাকবে? যদি এদিকে চলে যায় তাহলে এই দিকের বল বেশি, যদি এদিকে চলে যায় তাহলে এটার বল বেশি, আর যদি জায়গাতে থাকে তাহলে প্রশমন। তাহলে যেহেতু কোনো একটা পরমাণু সাধারণ অবস্থায় নিস্তড়িত, কিন্তু বিজ্ঞানীরা দেখলেন যে ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? তাহলে নিশ্চয়ই তার মধ্যে আরেকটি আধান থাকবে যেটা ধনাত্মকের মতো আচরণ করে, না হলে তো নিস্তড়িত হতেই পারে না, প্রশমিত হতেই পারে না। ব্যাপারটা বুঝতে পারলে না পারলে না বলো? একটা অ্যাটম, আবার বলছি একটা অ্যাটম, তার মধ্যে কি আছে বলো? তার মধ্যে আছে ইলেকট্রন, কিন্তু সেটা আবার সাধারণ অবস্থায় নিস্তড়িত। তাহলে তার মধ্যে নিশ্চয়ই একটা কিছু আছে যার কারণে সেটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, ইয়ানি প্রশমিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি যে পরমাণুতে ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন থাকে, কিন্তু পরমাণু আবার নিস্তড়িত হয়। সুতরাং 1886 খ্রিস্টাব্দে গোল্ডস্টিন এর পরীক্ষা থেকে জানা যায় পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণা বর্তমান। বিজ্ঞানী উনি কিন্তু ওই যেরকম আমাদের ইলেকট্রন প্রথম ক্যাথোড রে কে আবিষ্কার করেছেন বলো তো? উইলিয়াম ক্রুক্স, ইয়েস অ্যাবসলিউটলি রাইট। এবার সেটাকে ইলেকট্রন হিসেবে নাম দেন কেন? জে থমসন, ইয়েস অর নো? সেম ভাবে গোল্ডস্টিন শুধু পরীক্ষাটা করেন এবং সেটার ধনাত্মক আধানটা করেন, কিন্তু নামকরণ করেন বিজ্ঞানীকে রাদারফোর্ড। বিজ্ঞানী কে করেন? রাদারফোর্ড। ক্লিয়ার অর নট ক্লিয়ার? তাহলে দেখো আমরা পরীক্ষাটা একটু দেখে নিই কিভাবে করেছেন। পরীক্ষা একটু দেখে নিই, দেখা যাচ্ছে স্ক্রিনে স্যার না? কোনো অসুবিধা? দেখো একবার পরীক্ষাটা আমি দেখে নিই। এটা না, এই হচ্ছে পরীক্ষা। বিজ্ঞানী দেখেন যে উনি কি করেন, বিজ্ঞানী ক্যাথোড রে পরীক্ষাটা একবার একটু কাইন্ডলি আমরা দেখে নিই। বিজ্ঞানী এই ক্যাথোড রে পরিবর্তে কি ইউজ করেন? উনি ইউজ করেছেন ক্যাথোড রেটা আছে না, এটা হোল যুক্ত ইউজ করেছেন। কি ইউজ করেছেন? এটা ক্যাথোড, কিন্তু এটা কি ক্যাথোড। হ্যাঁ দেখো এটা কি, এটা মাইনাসটা গেল কি, মাইনাসটা দেখো লাল একটা তো মাইনাসটা গেল এটার সঙ্গে, আর কালো একটা প্লাসের থেকে আসলো। দেখা যাচ্ছে ব্যাটারিটা? দেখা যাচ্ছে স্যার? এই যে লাল ওয়্যারটা এই ওয়্যারটা লালটা যেটা কয়ারে, মানে কি বলে সেটাকে, নেগেটিভের সঙ্গে যেটা লাগবে এটাই তো ক্যাথোড। তো উনি কি করেছেন? গোল্ডস্টাইন সেম পরীক্ষাটা বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স যেটা করেছিলেন সেম এক্সামিনেশনটাই ইনি করেন, কিন্তু উনি কি করেন? হোল ছিদ্রযুক্ত নেন। কি নেন? ছিদ্রযুক্ত ক্যাথোড নেন। উনি দেখলেন ক্যাথোড থেকে তো এক ধরনের রশ্মি বের হয়, সেটা তো বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স অলরেডি বলেছেন, এবং জে থমসন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে কিভাবে যায়, কিভাবে কোন দিকে যায়, তার আধানের ধর্মগুলি কি, সবগুলি বলেছেন। এবার প্রশ্ন হচ্ছে উনি যে এই ধনাত্মক আধানটা নিলেন, মানে কি বলে ঋণাত্মক আধানটা নিলেন এবং সেটা ছিদ্রযুক্ত নিলেন, উনি দেখলেন যে ক্যাথোড থেকে এক ধরনের সবুজ রশ্মি দিকে বেরিয়ে যাচ্ছে। উনি দেখলেন ওইখান থেকেও একটা রশ্মি এদিকে বেরিয়ে যাচ্ছেন, এই ছিদ্রগুলি দিয়ে বেরিয়ে এখানে গিয়ে লাগছেন।
তখন তিনি ওই রশ্মিগুলির নাম দেন ক্যানাল রে। কি রে? ক্যানাল রে। আর যেহেতু সেটা অ্যানোড থেকে বেরিয়েছে, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, তাহলে এই রশ্মিগুলির নাম আবার অ্যানোড রে দেওয়া হয়। এই রশ্মিগুলির নাম আবার অ্যানোড রে উ দেওয়া হয়। ক্লিয়ার স্যার? দেখো সেম বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স, যে বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্সের এক্সপেরিমেন্টটা মনে আছে তো? একদিকে ক্যাথোড একদিকে অ্যানোড রাখেন এবং ক্যাথোড থেকে সবুজ বর্ণের একটা মানে যায়, সেটা থেকে উনি প্রমাণ করেন। তারপরে সম্বন্ধে বিজ্ঞানী জে জে থমসন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার ধর্মগুলি, ক্যাথোডের ধর্মগুলি সম্বন্ধে তিনি বিস্তৃত আলোচনা করেন। তারপর এই দেখো কি দেখাচ্ছে, দেখা যাচ্ছে অ্যানিমেশনটা স্যার? দেখো একটা ছিদ্রযুক্ত কি নিলেন, ছিদ্রযুক্ত একটা কি নিলেন স্যার? উনি কি নিলেন? ছিদ্রযুক্ত একটা ক্যাথোড নিলেন। ক্লিয়ার? ছিদ্রযুক্ত ক্যাথোড দিয়ে এদিকে থেকে নেগেটিভ বেরোচ্ছে, কিন্তু এদিক থেকে প্লাসও কিছু একটা, মানে প্লাস না, কিছু একটা বেরিয়ে যাচ্ছে উনি দেখছেন। ওই বেরিয়ে যাওয়াতে যেহেতু একটা পজিটিভ, নিশ্চয়ই একটা কি হবে, সরি, যেহেতু একটা প্রথম দিকে একটা নেগেটিভ, নিশ্চয়ই এটা কি হবে, অবভিয়াসলি পজিটিভ হতে হবে, যেহেতু পরমাণু সাধারণ অবস্থায় নিস্তরীর। ক্লিয়ার অর নট ক্লিয়ার স্যার? এনি ডাউট? নো ডাউট। চলো আমরা আগে চাই। দেখো এটা হলো ইমিডিয়েট গ্লো। ইমিডিয়েট মানে নিঃসৃত, নিঃসৃত, যেটা নিঃসৃত হচ্ছে, ইমিডিয়েট গ্লো। ক্লিয়ার? ওকে, দেখো এটা হচ্ছে ক্যাথোড রে টিউব। ওকে, এবার উনি এই যেগুলি বেরিয়ে আসছে এইগুলি পজিটিভ, তো এগুলি ওনার নাম দেন কি? ক্যানাল রে। অ্যাজ আই অলরেডি টোল্ড ইউ, না, ওনার নাম কি দেন? এগুলির নাম কি দেন? ক্যানাল রে। অথবা উনি আরেকটা নাম দেন, এটা হচ্ছে অ্যানোড। অ্যানোড, অ্যানোড। এনি ডাউট স্যার? দেখো হাইড্রোজেন গ্যাস ইজ দ্য স্মলেস্ট and the lightest positive ion. হাইড্রোজেন হচ্ছে স্মলেস্ট এবং লাইটেস্ট পজিটিভ আয়ন। তো ওটার চার্জ হচ্ছে, আমরা যে কোনো কিছু চার্জ আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম, মুখস্থ রাখবে। ওটার চার্জ কি? 1.6 × 10⁻⁻19 কুলম, এবং তার মাস হচ্ছে হাইড্রোজেনের 1.67 × 10⁻24 গ্রামস। এই জায়গাটা তোমরা একটু কাইন্ডলি লিখে নেবে স্যার, পজ করে লিখে নেবে, এটা আমাদের মুখস্থ আর কি। ইলেকট্রনের চার্জ কত? তাহলে একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, তাহলে হাইড্রোজেনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻92। এই ভিডিওটার মধ্যে ইলেকট্রনের চার্জ কিভাবে বের করেছে, ইলেকট্রনের মাস কিভাবে বের করেছে, সবগুলি আছে। বাট এগুলি যদি আমরা ক্লাস 9 এ পড়ি তাহলে ব্রেইনটা হচপচ হয়ে যাবে, তো এত ডিপে আমরা যাব না। তবু আমি অনেক কিছু অ্যাডভান্স পড়াচ্ছি স্যার। ওকে, তো 1.6 × 10⁻19 কুলম এবং হাইড্রোজেনের মাস কত? 1.67 × 10⁻24 গ্রামস। ক্লিয়ার স্যার? তাহলে এবার হাইড্রোজেনের মাস কি আছে? হাইড্রোজেন একটা প্রোটনের মাস যত, মানে ইলেকট্রনের মাস বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে ইলেকট্রনের মাস যেটা আছে না, মাস মানে ভর, ইলেকট্রনের ভর যেটা আছে না, এটা একদম নেগলিজেবল। ইলেকট্রনের ভর যেটা আছে কি, এটা একদম নেগলিজেবল। তাহলে এখন অবধি পরমাণুতে কি কি আবিষ্কার হলো তোমরা বলো স্যার? এখন অবধি পরমাণুতে কি কি আবিষ্কার হলো বলো? ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হলো। ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, প্রোটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ক্লিয়ার? ইলেকট্রন কে আবিষ্কার করেন? প্রথম ক্যাথোড রে কে আবিষ্কার করেন? উইলিয়াম ক্রুক্স। তার নামকরণ কি করেন বলো? তার নামকরণ কি করেন বলো না? তার নামকরণ করেন বিজ্ঞানী জে জে থমসন কি? ইলেকট্রন। এবং তার আদান কি? মাইনাস। এবং তার চার্জ কত? মুখস্থ আমরা শিখেছি 1.6 × 10⁻19 কুলম। একটি ইলেকট্রনের আদান কত? 1.6 × 10⁻19 কুলম। যেহেতু পরমাণু নিস্তড়িত, তাহলে বিজ্ঞানীরা ভাবতে শুরু করলেন নিশ্চয়ই পরমাণুর মধ্যে আরেকটি ধনাত্মক আদান। বুঝতে পারলো তো স্যার? দেখো, একটা জিনিস নিস্তড়িত, একটা জিনিস নিস্তড়িত, ঋণাত্মকটা আবিষ্কার হয়ে গেছে, নিশ্চয়ই তার মধ্যে ধনাত্মক রূপে এমন কিছু না কিছু থাকবে যেটা দুটোকে প্রশমিত করে দিচ্ছে এবং সেটা নিস্তড়িতের মতো আচরণ করছে। তখন বিজ্ঞানীরা যেমন গোল্ডস্টাইন পরীক্ষা করে দেখলেন যে সেটার মধ্যে পজিটিভ আয়ন আছে এবং সেটারও চার্জ নিশ্চয়ই সেম হবে, 1.6 × 10⁻19 কুলম। মুখস্থ। তাহলে ইলেকট্রনের আদান কত? 1.6 × 10⁻19 কুলম। প্রোটনের আদান কত? 1.6 × 10⁻19 কুলম। 10⁻19 এটা সূচকের অঙ্ক, বুঝতে পারবে? মানে এক লেখে তার নিচে মানে 1/1 মানে 1/1 লেখে 19টা শূন্য। ক্যান ইউ প্লিজ ইমাজিন কত কম? আচ্ছা,
প্রোটনের আদানও যা, ইলেকট্রনের আদানও যা, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে তো স্যার আপনি বলছেন 1.6 × 10⁻−19, তাহলে প্রোটনেরটা নিশ্চয়ই হবে 1.6 × 10⁻+19। না না না, ওইটা তো তার সংখ্যা, তার আগে আমরা মাইনাস বসাবো, মানে তাহলে ইলেকট্রনের আদান কি হবে? -1.6 × 10⁻−19, ক্লিয়ার? আর প্রোটনের আদান কি হবে? +1.6 × 10⁻−19 গুলো। দুটোর ক্ষেত্রেই 1.6 × 10⁻−19, 1.6 × 10⁻−19। জাস্ট একটা অঙ্কটা লেখার আগে মাইনাস, অঙ্কটা লেখার আগে প্লাস। এইবার প্রোটনের ভর নেওয়া হলো, ইলেকট্রনের ভর নেওয়া হলো বিভিন্ন ভাবে। দেখা গেল প্রোটনের ভর আছে না, দেখো আমি এখানে একটা তোমাদের জন্য স্লাইড আমি রেডি করে রেখেছি, একটু দেখলে বুঝতে পারবে। দেখো স্যার, এই যে দেখো, এই যে দেখো, এখানটা দেখতে পাচ্ছ প্রোটনের ভর। প্রোটনের ভর কত? 1.673 × 10⁻−27 কেজি। প্রোটনের আদান আমি আগেই বলেছি 1.6 × 10⁻−19। আচ্ছা, এটা বাদ দাও, এটা এখন দেখবে না। ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻31 কেজি। মানে এইটা নেগলিজেবল, এটা কি ধরা হয়? একদম নেগলিজেবল ধরা হয়, এই ভরটাকে একদম নাই বললেই ধরা হয়। ইলেকট্রনের আদান 1.6 × 10⁻, দেখো এর আগে কি চিহ্ন দিয়েছি? মাইনাস। কেন? দেখো এই সংখ্যাটা এখানে দেখা যাচ্ছে তো স্ক্রিনে, দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে? এই সংখ্যাটা যত, এই সংখ্যাটা দেখো সেম। তোমরা এখন আদানের দিকে ধ্যান দাও, এটার আদান যত, এটার আদানও কিন্তু সেম, কিন্তু এটা যেহেতু পজিটিভ তার আগে প্লাস সাইন, এটা যেহেতু নেগেটিভ তার আগে মাইনাস সাইন। এবার এই দুটার ভর যদি তুমি দেখো, এইটার ভর একদম নেগলিজেবল। তাহলে পরমাণুর মধ্যে এখন অবধি কি আবিষ্কার হয়? পরমাণুর মধ্যে এখন অবধি কি আবিষ্কার হয় স্যার বলো? এখন অবধি কি কি আবিষ্কার হয়েছে? ইলেকট্রন এবং প্রোটন। কি কি আবিষ্কার হয়েছে? ইলেকট্রন এবং প্রোটন। তাহলে ইলেকট্রনের আদান তো আছে, প্রোটনেরও আদান আছে, কি কত জানলাম, কিন্তু ইলেকট্রনের ভরটা একদম নাই বললেই চলে। ইলেকট্রনের ভরটা একদম নাই বললেই চলে। কিন্তু পুরা পরমাণুটাকে যখন একসঙ্গে ওয়েট দেওয়া হলো, মানে ভর নেওয়া হলো, তখন দেখা তার মানে কি? আমরা ধরো একটা, আমি একটা এক্সপেরিমেন্ট একটা দেখাচ্ছি। ধরো এটা একটা কি, ধরো এটা একটা পরমাণু, তার কি আছে তার মধ্যে স্যার বলো? ইলেকট্রন এবং প্রোটন। এখন অব্দি আবিষ্কার হলো। তো ইলেকট্রনের ভর তো নাই, নেগলিজেবল। তাহলে প্রোটনের ভর কত? প্রোটনের ভর আছে। আমরা জানি একটা পরমাণুর মধ্যে এখন অব্দি আবিষ্কার করলে মানে বিভিন্ন পড়ার মাধ্যমে দেখলাম যে ইলেকট্রন যতটা থাকবে প্রোটনও ঠিক ততটাই থাকবে, ইলেকট্রন যতটা থাকবে প্রোটনও ঠিক ততটাই থাকবে। এই জন্যই তো দুটোটা প্রশমিত হয়ে যাবে, ইয়েস অর নট? তার মানে এই পরমাণুটার ভর কি হওয়া উচিত? ইলেকট্রনের ভর প্লাস প্রোটনের ভর, ইয়েস অর নট? ইলেকট্রনের ভর প্লাস প্রোটনের ভর, ইয়েস অর নট? এখন অব্দি পরমাণুতে কি আবিষ্কার হলো বলো আমার সঙ্গে? ইলেকট্রন আর প্রোটন। ইলেকট্রনের আদান মাইনাস, প্রোটনের আদান প্লাস। ইলেকট্রনের ভর আছে, প্রোটনেরও ভর আছে, ইলেকট্রনের ভরটা নেগলিজেবল, মানে বাদ দেওয়ার মতো, এটা না ধরলেও চলে। তবে পরমাণুটার ভর কি হওয়া উচিত? ইলেকট্রনের ভর প্লাস প্রোটনের ভর, ইয়েস অর নট? কিন্তু বিজ্ঞানীরা দেখলেন যে ইলেকট্রনের ভর আর প্রোটনের ভর প্লাস করলে যেটা হয়, পরমাণুটা যদি আলাদাভাবে, মানে এটার মধ্যে ধরো 11টা প্রোটন আছে, 11টা নিউট্রন আছে, কারণ আমরা জানি যে একটা পরমাণুতে যতটা প্রোটন থাকবে ততটাই ইলেকট্রন থাকতে হবে। কেন বলো কেন? কারণ ইলেকট্রনের আধান যত, প্রোটনেরও আধান তত। তাহলে যদি সমান সংখ্যক থাকে তাহলেই তো পরমাণুটা নিস্তরিত হতে পারে, ইয়েস অর নট? ধরো এটা একটা পরমাণু, ঠিক কি না? পরমাণুটা নিস্তরিত কখন হবে? যদি ইলেকট্রন যতটা থাকে, প্রোটন যদি ততটাই থাকে, ইলেকট্রন যতটা থাকে, প্রোটন যদি ততটাই থাকে, তাহলে পরমাণুটা কি হবে? নিস্তরিত হবে। তাহলে পরমাণুটা কি হবে? নিস্তরিত হবে, ঠিক কি না? ক্লিয়ার স্যার? তাহলে ইলেকট্রন এবং প্রোটনের ভর যোগ করে যত হয় পরমাণুটার ভর তা হওয়া উচিত। তাহলে ধরো 11 একটা এক্সাম্পল দিচ্ছি, 11 22 হওয়ার কথা, দেখা যাচ্ছে এটার ভর 40। তখন বিজ্ঞানীরা আবার কনফিউজ। আরে ভাই, প্রথমবার দেখলাম যে প্রথম বিজ্ঞানীরা বলেছিল যে পরমাণু নাকি কি অবিভাজ্য, কিন্তু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখলাম যে পরমাণু বিভাজ্য। পরমাণু কি বিভাজ্য? পরমাণু যদি বিভাজ্য হয় তাহলে প্রথম যেই কণাটা বেরোলো সেটা কি? ইলেকট্রন। ইলেকট্রনের আদান কি? মাইনাস। কিন্তু আবার বিজ্ঞানীরা দেখলো যে পরমাণু তো নিস্তরিত। যদি নিস্তরিত হয় তাহলে সেটার মধ্যে যদি মাইনাস আয়ন থাকে তাহলে নিশ্চয়ই একটা পজিটিভ আয়ন থাকতে হবে, তাহলে তো পজিটিভ আর নেগেটিভে প্রশমিত হবে, ইয়েস অর নট? তখন বিজ্ঞানীরা পজিটিভ আয়নের দিকে
চর্চা শুরু করলো। এইবার ক্যানাল রে এর মাধ্যমে অ্যানোড রে আবিষ্কার করে পজিটিভ আয়ন বের করলেন, এবং বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখলেন যে দুটার ভর একটা নেগলিজেবল আর একটার বেশি। তাহলে দুটার ভর যোগ করে তো পরমাণুর ভর হওয়া উচিত, ঠিক না? কিন্তু দেখা গেল না, পরমাণুর ভর তার থেকে অনেক বেশি। এইবার বিজ্ঞানী আবার চিন্তা করতে বাধ্য হলো, তাহলে এই এক্সট্রা ভরটা কোথা থেকে আসলো? তখনই আবিষ্কার হলো আরেকটা কণার, যেটার কোনো আধার নেই কিন্তু ভর আছে, সেটা হচ্ছে নিউট্রন। যেটার কোনো আধার নেই, যেটার কোনো, দেখো একটা পরমাণুতে কি আছে? প্রোটন আর ইলেকট্রন। প্রোটন আর কি আছে? প্রোটন আর ইলেকট্রন। প্রোটন দেখো, তুমি মাইনাস গুলি যদি কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা যদি কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, প্লাস আর মাইনাস সব সময় সমান থাকবে। তাহলে এই দুইটা যোগ করে যা ভর হওয়া উচিত, পরমাণুটার ভর তাওই হওয়া উচিত, কিন্তু ভর দিয়ে দেখলো এই দুইটা যোগ করে যা ভর তা না, তার থেকে অনেক বেশি। তখন বিজ্ঞানীরা ভাবতে লাগলো, আরে ভাই এক্সট্রা ভরটা আসলো কোথা থেকে? তখন বিজ্ঞানীরা আবার এক্সপেরিমেন্ট শুরু করেন। হ্যাঁ দেখো, এখানে assume that mass of atom is equal to mass of proton plus electron, yes or not? proton plus electron। কিন্তু বিজ্ঞানীরা দেখলো যে mass of atom মানে পরমাণুর ওয়েট ইলেকট্রন প্লাস প্রোটন হচ্ছে না, তার থেকে অনেক বেশি। তখন বিজ্ঞানীরা দেখলেন যে mass of proton is much less than the actual mass of an atom। ক্লিয়ার স্যার? মানে অ্যাটমের মাস যা তার থেকে অনেক বেশি। এবার বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে চর্চা করে দেখলেন যে তার মধ্যে এক্সট্রা একটা জিনিস আছে, যেটাকে আমরা বলে থাকি নিউট্রন। কি বলে থাকি? নিউট্রন, নো চার্জ। তখন কি বললেন? নিউট্রন, মানে ডিসকভারি অফ নিউট্রন। কে বার করলেন? বিজ্ঞানী জেমস স্যাডউইক। বিজ্ঞানী জেমস স্যাডউইক ডিসকভারি অফ নিউট্রন। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্যাডউইক ডিসকভারি অফ নিউট্রন উইথ দা বেরিলিয়াম প্লেট। কি প্লেটের মাধ্যমে করলেন? দেখা যাচ্ছে স্ক্রিনটা, বেরিলিয়াম প্লেট। বেরিলিয়াম প্লেটের মাধ্যমে এখান থেকে আলফা রে পার্টিকেলস বের করে দেখলেন, যেখান থেকে কোনো চার্জ বের, কিন্তু একটা অতিরিক্ত ভরের একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে নিউট্রন। ক্লিয়ার অর নট ক্লিয়ার স্যার? বলো। তাহলে এখন অবধি আমরা যা যা আবিষ্কার দেখলাম সেটা যদি আমরা একবার ডিসকাস করি প্রথম থেকে, তাহলে প্রথম আমাদের কি আবিষ্কার হয় স্যার? প্রথম আমাদের আবিষ্কার হয় নিউট্রন, সরি ইলেকট্রন, যার আধার মাইনাস। তারপর কি আবিষ্কার হয়? প্রোটন, যার আধার প্লাস। তাহলে ইলেকট্রন আর প্রোটন যেহেতু আবিষ্কার হয়ে গেছে, তাহলে ইলেকট্রনের থেকে প্রোটনের চিন্তাতে কেন গেল? ইলেকট্রনের থেকে প্রোটনের চিন্তাতে কেন গেল বলো তো স্যার? বলো না, ইলেকট্রনের থেকে প্রোটনের চিন্তাতে কেন গেল? ইলেকট্রনের থেকে প্রোটনের চিন্তাতে এই কারণে গেল যে ইলেকট্রন মাইনাস, তাহলে পরমাণু আবার নিস্তড়িত, তাহলে নিশ্চয়ই এখানে এমন একটা পজিটিভ কিছু আছে যেটাকে নিউট্রালাইজ করে দেবে, সেই জন্য তারা প্রোটনের চিন্তাতে গেল। এইবার নিউট্রন আর প্রোটন অলরেডি আবিষ্কার হয়ে গেছে, তাহলে ইলেকট্রন আর প্রোটনের ভর যদি দেই সেটাই পরমাণুর ভর হওয়া উচিত, যদি পরমাণুর মধ্যে শুধু ইলেকট্রন আর প্রোটনই থাকতো, ঠিক কিনা? কিন্তু দেখলো যে না, এই দুইটার ভর করলে যেই ভর হয় তার থেকে অনেক বেশি ওয়েট হচ্ছে নিউট্রনের, আর সরি পরমাণুর। তাহলে এক্সট্রা ভরটা আসলো কোত্থেকে? নিশ্চয়ই তার মধ্যে ইলেকট্রন প্রোটন ছাড়াও আর একটা কিছু থাকে। তখন বিজ্ঞানী স্যাডউইক কি আলফা কণার মাধ্যমে বেরিলিয়াম প্লেটের উপর দেখলো যে তার মধ্যে আরেকটা কণা আছে, যেটার নাম হচ্ছে কি? নিউট্রন, যার কোনো আধার নেই। এনি ডাউট স্যার? নো ডাউট। ভেরি গুড। এখান থেকে তোমরা একটু ভিডিওটা পজ করে এটা লিখে নেবে। ক্লিয়ার স্যার? একটু পজ করে এটা লিখে নেবে। এই চিত্রটাও তোমরা আঁকতে পারো। গোল্ডস্টাইনের পরীক্ষা, হ্যাঁ, পরীক্ষার প্রাপ্ত রশ্মির নামকরণ ক্যাথোড রশ্মির ছিদ্র দিয়ে বেরিয়ে আসে বলে ওই রশ্মির নামকরণ করা হয় ক্যানাল রে, আমি দেখেছিলাম। এবং অ্যানোড থেকে উৎপন্ন হয় বলে এই রশ্মির নামকরণ আবার অ্যানোড রশ্মিও। ক্যাথোড রশ্মির ছিদ্র দিয়ে বেরোয় বলে এটার নাম ক্যানাল রে দিয়েছে। আবার সেটা অ্যানোড থেকে বেরিয়েছে বলে, পিকচারটা মনে আছে, অ্যানোড থেকে বেরিয়েছে বলে এই রশ্মির নাম দেন অ্যানোড। এবং থমসন, বিজ্ঞানী থমসন এই রশ্মির প্রকৃত পরীক্ষা করে দেখেন যে এগুলি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, এই রশ্মির নামকরণ করেন পজিটিভ রশ্মি। ক্লিয়ার স্যার? গোল্ডস্টাইনের এক্সপেরিমেন্ট। এই চিত্রটা তোমরা ইচ্ছা করলে এঁকে নিতে পারো। ব্যাটারি থেকে দেখো একটা এই যে ক্যাথোডের সঙ্গে গিয়ে লাগলো, ইয়েস নট? ইয়েস নট স্যার? এইটা অ্যানোডের সঙ্গে গিয়ে লাগলো, তাহলে এইখান থেকে কি কি বেরোচ্ছে? ক্যাথোড রে বেরিয়ে যাচ্ছে, আর অ্যানোড থেকে ক্যাথোড দিয়ে প্লাসটা বেরিয়ে যাচ্ছে। যেহেতু অ্যানোড থেকে বেরোচ্ছে মানে ক্যাথোডের ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো, তাহলে গোল্ডস্টাইন আর উইলিয়াম ক্রুক্সের পরীক্ষার মধ্যে পার্থক্যটা কি? উইলিয়াম ক্রুক্স এখানে ছিদ্রযুক্ত ব্যবহার করেনি,
বাট গোল্ডস্টাইন এখানে ছিদ্রযুক্ত ব্যবহার করছে, এতটুকু পার্থক্য, বুঝতে পারছো তো? ক্লিয়ার তো স্যার? তো ছিদ্র, ক্যাথোডের ছিদ্র দিয়ে বেরিয়েছে, এই জন্য এটার নাম ক্যানাল রে। আর ক্যাথোড থেকে বেরোচ্ছে, সরি অ্যানোড থেকে বেরোচ্ছে বলে এটার নাম অ্যানোড রে, এবং এটা পজিটিভের মতো ব্যবহার করে। ক্লিয়ার স্যার? নিউটনের আবিষ্কার 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডি এই কণার নামকরণ করেন। কিভাবে করেন? বেরিলিয়াম প্লেটের মাধ্যমে, লিখে নেবে কিন্তু স্যার, বেরিলিয়াম প্লেটের মাধ্যমে আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে উনি আবিষ্কার করেন। এবং এইবার হচ্ছে এই পার্টটা সবাই একদম এটা মুখস্থ থাকতে হবে স্যার। প্রোটনের ভর 1.673 × 10⁻27 কেজি। তারপরে প্রোটনের আদান এটা এত, ইলেকট্রনের আদান এত, ইলেকট্রনের আদান কত? এত, তার আগে মাইনাস করবে। ইলেকট্রনের ভর হচ্ছে এত, নিউট্রনের আদান তো 0, আমরা নাই, এবং নিউট্রনের ভর কিন্তু অনেক, এই দেখো অনেক ভর, কিন্তু ইলেকট্রনের ভর দেখো কত কম। ক্লিয়ার? ইলেকট্রনের ভরটাকে আমরা নেগলিজিবল ধরে থাকি। ক্লিয়ার স্যার? ভেরি গুড। প্রোটন ও ইলেকট্রনের মধ্যে সাদৃশ্য কি? স্থায়ী প্রাথমিক কণা, ঠিক কিনা? আমরা প্রথমে ওই আমরা যে ইউগুলি শিখেছিলাম যে কত রকমের অবপারমাণবিক কণা আছে, সাব অ্যাটমিক পার্টিকেলস, এর মধ্যে মেইনলি 3টা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো ইলেকট্রনের প্রোটনের মধ্যে সাদৃশ্য হলো স্থায়ী প্রাথমিক কণা তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, ঠিক কিনা? দেখেছিলাম আমরা একটা চুম্বক পজিটিভ রাখলে নেগেটিভটা আকর্ষণ করে, আবার সেম ভাবে ফটোগ্রাফিক প্লেটে ক্রিয়া করতে পারে, মানে ফটোগ্রাফিক প্লেটের উপর তারা ক্রিয়া করতে পারে। প্রোটন ও ইলেকট্রনের মধ্যে বৈসাদৃশ্য, মিল নাই, কি কত কি? তাদের আধানের সংখ্যাটা সেম, কিন্তু আধান কিন্তু বিপরীতধর্মী, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবং ইলেকট্রন আর প্রোটনের ভরও কিন্তু সেম নয়, ঠিক কিনা? ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত দেখো এত, আর ইলেকট্রনের ভর কত দেখো এত, ঠিক কিনা? এটা আমরা পার্থক্য হিসেবে ধরে নিতে পারি, বৈসাদৃশ্য। প্রোটন ও নিউট্রনের মধ্যে সাদৃশ্য দেখলাম। আচ্ছা, এই যে টেবিলটা তোমাদের সামনে আছে, আমি জানি না তোমরা সম্পূর্ণটা ঠিক করে দেখতে পারবে কিনা, সবাইকে আমি একটা একটা পিরিয়ডিক টেবিল দেব। This is a very 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 important for your entire life. যেই স্টুডেন্ট এটাকে ভালো করে এখন থেকে শিখে নেবে, ও লাইফ কেমিস্ট্রিতে একদম 100% সাকসেস স্যার, there is no doubt স্যার। পিরিয়ডিক টেবিল ক্লাস 10-এ, কিন্তু আমরা এই ক্লাস থেকেই শেখা শুরু করবো স্যার। কেউ পিরিয়ডিক টেবিল এইভাবে মুখস্থ করতে পারে না স্যার, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা পিরিয়ডিক, তোমরা বলছো স্যার পিরিয়ডিক টেবিল জিনিসটা কি, ঠিক কি না? এই যে আমরা অ্যাটম শিখছি, মলিকিউল আসবে, তারপর অণু, ঠিক কি না? এইগুলি আমাদের বর্তমানে সারা পৃথিবীতে এখন অবধি আবিষ্কৃত মৌল অর্থাৎ এলিমেন্টস হচ্ছে 118টি, মানে এর মধ্যে সবগুলি আবিষ্কৃত হয়নি, এই দেখো 118টি আছে। এইগুলি প্রত্যেকটার ধর্ম যদি আমরা শিখতে চাই, সেগুলি মনে রাখা অসম্ভব ব্যাপার, সেগুলি মনে রাখা অসম্ভব ব্যাপার। তাই আমরা বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা পিরিয়ডিক টেবিল বানিয়েছেন। এটাও কিন্তু একটা মেমোরি চার্ট তোমরা বলতে পারো। কি চার্ট? মেমোরি চার্ট, যার মাধ্যমে আমরা কোন পরমাণুটার, কোন মৌলটার কি ধর্ম আমরা জানতে পারি। ক্লিয়ার? তাহলে এই পৃথিবীতে আবিষ্কৃত মৌল কয়টা? 118টা। তাহলে যৌগ কয়টা? আনগিনাত, ইনফিনিটি। তুমি সেটা বলে শেষ করতে পারবে না। ও ওর সঙ্গে বিক্রিয়া করছে, ও ওর সঙ্গে বিক্রিয়া করছে, ও ওর সঙ্গে বিক্রিয়া করছে। যৌগ মানে হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, কিন্তু H2O একটা কি? যৌগ। বুঝতে পারলে? হাইড্রোজেন একটা যৌগ, অক্সিজেন একটা মৌল, তাহলে H2O কি? একটা যৌগ। তাহলে এরকম H2O এর মতো যৌগ অনেকগুলি আছে, অনেকগুলি, ইনফিনিটি মাছ অব্দি আছে। ক্লিয়ার স্যার? যা যা ততগুলি ইনফিনিটি মাছ অব্দি মৌল আর এই যৌগ আছে। তাহলে আমরা যৌগের ধর্ম সম্বন্ধে এত কিছু আমরা শিখতে পারবো না, কিন্তু যৌগ কিভাবে তৈরি হয়, তার সংকেত কি হবে, সবগুলি আমরা শিখবো। সেই পিরিয়ডিক টেবিল থেকে, পিরিয়ডিক টেবিল সম্বন্ধে আমরা এখন থেকে ধারণা নিতে হবে স্যার, যদি আমরা অ্যাডভান্স হতে হই, যুগের সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই। ক্লিয়ার স্যার? দেখো স্যার, এখানে আমি এই দেখো হাইড্রোজেন, এখানে 60টা পরমাণু নাম নেওয়া আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, প্রত্যেকটা সংকেত লেখা আছে সঙ্গে। হাইড্রোজেনের সংকেত H, হিলিয়ামের সংকেত He, লিথিয়ামের সংকেত Li, বেরিলিয়ামের সংকেত Be, বোরনের সংকেত B, কার্বনের সংকেত C, নাইট্রোজেনের সংকেত N, অক্সিজেনের সংকেত O, ফ্লোরিনের সংকেত F, নিয়নের সংকেত Ne, সোডিয়ামের সংকেত Na, কারণ এই নামটা থেকে এসেছে। নাইট্রিয়াম,
নাইট্রিয়াম থেকে Na, তার ম্যাগনেসিয়ামের সংকেত Mg, অ্যালুমিনিয়ামের সংকেত Al, তারপরে সিলিকনের সংকেত Li, ফসফরাসের সংকেত P, সালফারের সংকেত S, ক্লোরিনের সংকেত Cl, আর্গনের সংকেত Ar, পটাশিয়ামের সংকেত K, ক্যালসিয়ামের সংকেত Ca, স্ক্যান্ডিয়ামের সংকেত Sc, টাইটানিয়ামের সংকেত Ti, ভ্যানাডিয়ামের সংকেত V, ক্রোমিয়ামের সংকেত Cr, ম্যাঙ্গানিজের সংকেত Mn, আয়রনের সংকেত Fe, কোবাল্টের সংকেত Co, নিকেলের সংকেত Ni, কপারের সংকেত Cu, Zn এর সংকেত, জিঙ্কের সংকেত Zn। তোমরা আজকে 30 অবধি লিখবে, একদম 1 2 3 4 5 6 সিরিয়াল দিয়ে, এবং নামটা লিখবে এবং সংকেতটা লিখবে, 30 অবধি লিখে নেবে। এবং ক্লাসে আমি এগুলিকে সিরিয়ালি শেখাবো, এগুলি কি কেন সব আমি ধীরে ধীরে ক্লাসে তো আমি সবগুলি ডিসকাস করব। আজকে তোমরা এতটুকু পর্যন্ত তুলে নাও। ক্লিয়ার স্যার? তো আজকে যা কিছু আগে পড়িয়েছি সবগুলি আবার রিভিশন দেবে এবং সবগুলিকে লিখে নেবে। ক্লিয়ার স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ।